একটা বেঞ্চমার্ক আছে, সেই বেঞ্চমার্কের নিচে কোনোদিনও সে নামবে না এবং সে উপরেই যাবে। সৃজিত দাও সেরকমই একজন অন্যতম একজন পরিচালক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো সেইখানে সেই ভরসাটা অলরেডি থাকে যে একজন এরকম মাপের ডিরেক্টর সে খুব একটা এমন চরিত্র কাউকে দেবে না যেটাতে তার করার কিছু না থাকে। সেই একটা বিশ্বাস থাকে। এই বছর 2025 আমার 10 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রি। গত 2-3 বছরে আমার কাজের পরিসংখ্যানটা একটু বেড়েছে। সেই জায়গা থেকে আমি এই ফেজটা, একটা নতুন ফেজ আমার লাইফে কাজের দিক থেকে, সেটা আমি এনজয় করছি। যে ধরনের কাজ আসুক, কোনো অভিনেতা তো একটা গার্ডারের মতো বলা যেতে পারে যে যতটা টানতে পারবো ততটাই সে স্ট্রেচ হতে পারবে। তুই যত স্ট্রেচ করার জায়গাটা ছেড়ে রাখার একটা জায়গা রেখে দেবে, যাতে টানলে আর বড় হতে পারি। নতুন নতুন চরিত্রে বারবার দেখা যাচ্ছে একজনকে, যিনি অনেক থিয়েটারের বা অনেক ফিল্মের কাজ করে ফেলেছে এতদিনে। সুহত্র আমার সাথে রয়েছে। তো প্রথমত স্বাগত রেক্স স্টুডিওজে। আর একটা জিনিস জিজ্ঞেস করবো যে নতুন নতুন গল্প সবারই ভালো লাগে আর নতুন চরিত্র সবার ভালো লাগে, বাট একসেপ্ট করাটা খুব একটা অ্যাক্টরের জন্য কঠিন হয়, যত তার নিজের লেগেসি তৈরি করে যায়। তো তোমার কাছে এই ক্যারেক্টারটা নেওয়ার সময়, একসেপ্ট করার সময় একটা জিনিস বলতে হয় যে শ্রীদ মুখোপাধ্যায় মানে অনেকে হ্যাঁ বলে দেবে, তবুও তুমি নিজে চরিত্র ক্ষেত্রে কি ভেবেছো? আমার যেটা বললে অনেকটা সেটাই, যে সৃজিত দার নামটা শুনেই অনেকটা ছবিতে হ্যাঁ করা। কারণ সৃজিত দার সাথে আমার কাজ করার ইচ্ছে ছিল। আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে যত বাঙালি অভিনেতা আছে তো সবারই সৃজিত দার সাথে একবার না একবার কাজ করার ইচ্ছে থাকে। আমারও সেটাই ছিল। এবং প্রথম যখন সৃজিত আমাকে ফোন করে বলে যে জুন মাসে কয়েকটা ডেট লাগবে, একটা ছবি করছি, তো আমার প্রথমেই সেটাতে আমি মানে অন্তত 60% আমি রাজি ছিলাম যে এই কাজটা আমাকে করতেই হবে। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে জানতে পারলাম কি গল্প, কি কাস্ট, তারপরে তো আর মানে কোনো দ্বিতীয়বার ভাবার কোনো জায়গাই ছিল না। কারণ এরকম সব মহারথী মানুষেরা রয়েছেন, তাদের সাথে স্ক্রিন শেয়ার করার একটা সুযোগ সব সময় হয় না। একটা বিষয়, এই যে জিনিসটা বলে ডিরেক্টরের জন্য অনেক সময় অ্যাকসেপ্ট করে নেওয়া ক্যারেক্টারকে, সেখানে কি অনেক সময় ক্যারেক্টার মনের মতন নাও তো হতে পারে। হ্যাঁ, সেইটাও থাকে। কিন্তু দেখো, একজন ভালো ডিরেক্টর কথাটা আমরা ইউজ করছি, কিন্তু সে তো একজন শিল্পী। ভালো শিল্পী যখন তুমি জানো যে একজন ভালো শিল্পী, সে তার কাজটাকে মন থেকে ভালোবেসে করে, সে এই বিশ্বাসটা অলরেডি থাকে যে সেই মানুষটা, যার একটা লেজের কথা বলছে না, লেগেসি, সেই একটা মানুষের সেই লেগেসি রয়েছে, সে এত বছর ধরে কাজ করে এসেছে এবং তার একটা একটা বেঞ্চমার্ক আছে, সেই বেঞ্চমার্কের নিচে কোনোদিনও সে নামবে না এবং সে উপরেই যাবে। তো সৃজিত দাও সেরকমই একজন অন্যতম একজন পরিচালক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো সেইখানে সেই ভরসাটা অলরেডি থাকে যে একজন এরকম মাপের ডিরেক্টর সে খুব একটা এমন চরিত্র কাউকে দেবে না যেটাতে তার করার কিছু না থাকে। সেই একটা বিশ্বাস থাকে। হ্যাঁ, তবে তাও কি হয় না, তাও অনেক সময় হয় যে এমন চরিত্র হলে পরে ভ্যারি করে ডিরেক্টর, সিচুয়েশন, গল্প। অনেক সময় এরকমও হয় যে হয়তো সেরকম কিছু নেই, একটাই সিন আছে, কিন্তু সেই সিনটা প্রচন্ড ইম্প্যাক্টফুল। কারণ ওই সিনটা না থাকলে হয়তো গল্পটা আর এগোয় না। তো অনেক কিছু ইকুয়েশন এটার উপর ডিপেন্ড করে। এখানে সেটা কোনোটাই মানে কাজ করে না, কারণ আমি গল্পটা আগে থেকে জানতাম। এটা একটা মানে বহু বিখ্যাত এবং পুরোনো একটা মানে ক্লাসিক একটা গল্প। তার মেন ধাঁচা বা প্লটটা তো আর চেঞ্জ করা সম্ভব না, কারণ সেটাই ক্লাসিক আইডিয়াটা। হ্যাঁ, কিন্তু সেটাকে যেভাবে সৃজিতদা আজকের দিনে দাঁড় করিয়ে যেটাকে অ্যাডাপ্ট করেছে, যেভাবে সেই গল্পটাকে বুনেছে, সেইটা কমেন্ডেবল। মানে সেখানে একটা জিনিস খুব ক্লিয়ার যে ভালো ডিরেক্টর ক্যারেক্টারকে সাধারণত যে কোনো ক্যারেক্টার জাস্টিফাই ভালো করে স্ক্রিনে, সেটাই তোমার বক্তব্য। একদমই তাই। মানে সেটাই চান্স 90%। এবার সবসময় এক্সেপশন আছে, 10% এক্সেপশনের জন্য সেটা রাখতেই হয়। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে পারি যে যেটা যে প্রশ্নটা তুমি করছিলে, যে অনেক সময় মানে কিছু উল্টোও হতে পারে, যে যেরকম ভেবেছিলাম সেরকম হলো না। কিন্তু এইখানে খুব অদ্ভুত ভাবে সৃজিত দা যে মানে গল্পটা লিখেছে, এবং যে এতজন চরিত্র আছে, খুবই ইজিলি এরকম হতে পারতো যে একটা চরিত্র 12 জনের মধ্যে চাপা পড়ে গেল, সেরকম ভাবে ফুটে এলো। কিন্তু খুব অদ্ভুত ভাবে সৃজিত দা এই গল্পে 12টা চরিত্রেরই এত সুন্দর একটা আর্ক দিয়েছে, যে প্রত্যেকটা চরিত্রের একটা জার্নি হয় সিনেমার শুরুতে, এবং সেই জার্নিটা শেষ হয় সিনেমার শেষে। যেটা অনেক সময় বেশিরভাগ ছবিতে বা চরিত্রে হয় না, একটা আর্ক কমপ্লিট হয় না, চরিত্রটা মাঝখানে গিয়ে হারিয়ে যায়। যে আচ্ছা, এই চরিত্রের সঙ্গে এই বুঝছিলাম, কিন্তু তারপরে কি হলো। কিন্তু এখানে প্রত্যেকটা চরিত্রের একটা এন্ডিং আছে, প্রত্যেকটা চরিত্র সিনেমা শেষে বুঝতে পারবে লোকে যে আচ্ছা, এই চরিত্রটা এই জায়গা থেকে বিলং করে, বা এর মেন্টালিটি বা এর সাইকিটা এরকম। আর অবশ্যই তোমাকে নর্মালি আমি যদি বলি একটা সময় থেকে পার করে নেওয়া, মানে স্ক্রিনে বলবো,
সেটা হলো যে একেনের সময় তোমায় দেখেছি, বা তারপরেও তোমার একের পর এক ছবি হয়েছে। কতটা ডিফারেন্স এখন ফিল করো, যেখানে একটা অভিনেতা যে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা তৈরি করছে, আর সেখানে এখন তুমি রেগুলারলি জানো যে আমার কিছু না কিছু ভালো কাজ আসবে বা আমি স্ক্রিপ্ট পাবো। আহ, দেখো এই জিনিসটা না মানে ওই একটা প্র্যাকটিসের মতো, মানে এটা একটা জীবন যাপনের মতো আর কি। মানে এইটা কোনো রকম ভাবে ওরকম ভাবে প্ল্যান করা যায় না যে এটা এরম ভাবে হবে, এটা এরম ভাবে হবে। তোমার অনেক প্ল্যান থাকতে পারে, কিন্তু সেইটা যে আলটিমেটলি সেরকম ভাবেই হবে তার কোনো গ্যারেন্টি নেই। ফ্লো অফ লাইফ। হ্যাঁ, তো তোমাকে সবসময় রেডি থাকতে হবে যে আমার কাছে যাই আসুক সেটা আমি বেস্ট দিয়ে করতে পারবো। এবার আমি দেখো এই বছর 2025 আমার 10 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রি। তো আমি 10 বছর ধরে কাজ করছি। গত 2-3 বছরে আমার কাজের পরিসংখ্যানটা একটু বেড়েছে। তো সেই জায়গা থেকে আমি এই ফেজটা, একটা নতুন ফেজ আমার লাইফে কাজের দিক থেকে, সেটা আমি এনজয় করছি। তবে আমি যে এইটা নিয়ে প্রচন্ড ভাবছি বা ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবছি, আমি সেটা সেটা বলতে পারবো না। কারণ আমি দেখেছি যতবারই কিছু প্ল্যান করেছি সেটা প্ল্যান মাফিক হয় না। তো আমি জাস্ট আই এম জাস্ট ওপেন টু অল সিচুয়েশনস। প্ল্যানটা মানুষ খুব বেশি সিরিয়াস শুরুতেই করে, শুরুতে, পরবর্তীকালে সব হ্যাঁ, প্ল্যানগুলো শুরুতে থাকে না। কিচ্ছু কোনো প্ল্যানই কাজ করে না। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড র্যান্ডম। তো র্যান্ডম ভাবেই সবকিছু হয়। তো জাস্ট আমি ওপেন থাকার চেষ্টা করি, আর অ্যাওয়্যার থাকার চেষ্টা করি, আর রেডি থাকার চেষ্টা করি, যাতে যে ধরনের কাজ আসুক, মানে এই মানে অভিনেতা তো একটা গার্ডারের মতো বলা যেতে পারে, যে যতটা টানতে পারবো ততটাই সে স্ট্রেচ হতে পারবে। তুই যত স্ট্রেচ করার জায়গাটা ছেড়ে রাখার একটা জায়গা রেখে দেবে, যাতে ঠিক। টানলে আর বড় হতে পারি। আর ঠিক যেমন সত্যি বলে সত্যিই কিছু নেই। হ্যাঁ, সত্যি বলে সত্যি কিছু নেই। সত্যি আছে হয়তো সেই, কিন্তু সত্যি দেখার লেন্সটা বিভিন্ন রকম। যেই লেন্স দেখছি সেই লেন্সের উপর ডিপেন্ড। ইন্টারপ্রিটেশন বা কিভাবে প্রেজেন্ট করা। একদম একদম একদমই তাই। মানে আজকেই রাহুল দার খুব সুন্দর কথা বললো যে আমি একটা কেউ একটা বাড়ি থেকে পাউরুটি চুরি করলো, আমার কাছে সে চুরি করেছে, পাউরুটি চুরি করেছে, কিন্তু সেটা আমার সত্যি। কিন্তু যে পাউরুটি চুরি করেছে তার বাড়ির 3 ছেলে মেয়ে হয়তো 4 দিন ধরে খেতে পারিনি, তার সত্যি সেটা। তো দুটোই সত্যি। আমি কোন জায়গা থেকে সত্যিটা দেখছি সেটার উপর ডিপেন্ড কোন করছে দিকে দাঁড়িয়ে কোন আছে। দিকে দাঁড়িয়ে আছি। একদম। আর অবশ্যই তোমাকে এখানে কোন দিকে দাঁড়িয়ে থাকতে দেখবো আমরা সিনেমা? দেখো, আমার চরিত্রটার নাম হচ্ছে আবির, এবং সে খুবই ইনকনফিডেন্ট একটা চরিত্র, দমে থাকা একটা চরিত্র। সে কোনো কনফিডেন্স নেই, জোরে কেউ চেঁচিয়ে কথা বললে হয়তো চুপ করে যায়। লিনি হয়ে থাকে। হ্যাঁ, একদম নিমুঝিমু, একদম চুপ করে গানেও থাকা। দেখলাম আমরা। হ্যাঁ, মানে খুবই জড়সড় হয়ে বসে জড়সড় একটা চরিত্র, ইনকনফিডেন্ট একটা আছে। পা চরিত্র। দুটো ফোল্ড করে ঝুলিয়ে একদম বসে একদম আছে। একদম, মানে নিজের উপর কোনো ঠেকাঠেকি। কনফিডেন্সই নেই। তো এবার এই পুরো ছবিটা একটা মতামতের ছবি, মানে 12 জনের মতামত নিয়ে গল্পটা এগোচ্ছে। তো সেইখানে ওই 12 জনের মধ্যে সে তার চরিত্রের জায়গা থেকে ওভাবেই তার মতামতটা নিয়ে জার্নি করছে। তো আমার চরিত্রটা ওরকমই, মানে, এবং তার চরিত্রের একটা পরিণতি আছে শেষে গিয়ে, সেটাও খুব ইন্টারেস্টিং। আমি খুব হোপফুল এই চরিত্রটা নিয়ে এবং এই কাজটা নিয়ে। এটার প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট, এডিটিং ইম্পর্টেন্ট, ডিরেকশন ইম্পর্টেন্ট, অভিনয় ইম্পর্টেন্ট, মিউজিক ইম্পর্টেন্ট, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সবটা মিলে এই ছবিটার একটা 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 গন্ধ তৈরি হবে, একটা কালার তৈরি হবে। তোমার ঘরে বসত করে কয়জন, এটা একটা কাল্ট সং আমাদের বাংলার ক্ষেত্রে। তা সেটাকে আবার ছবিতে ব্যবহার হলো। এর আগেও অর্জুন চক্রবর্তীর অভিনীত একটা ছবিতেও ব্যবহার হয়েছে, সেটা নতুন ব্যাপার না। মানে অবশ্যই এই গল্পের অনুযায়ী প্রাসঙ্গিক অবশ্যই রয়েছে, নিশ্চয়ই পরিচালক বুঝেছে। তুমি গানটাকে কিভাবে দেখো? হ্যাঁ, গানটা তো দেখো, লালন গীতি, এবং এই গানটা বহু বছর ধরে বহুবার এর বিভিন্ন ভার্সনস হয়েছে। অনেক লোকে গেয়েছে, অনেক রকম ভাবে গেয়েছে। তবে এটা যেটা বললে সেটা একদমই সত্যি। এই গানটার সাথে আমাদের ছবিটার একটা খুব মানে কি বলবো, মানে মানে খুবই ডিরেক্টলি একটা রেফারেন্স আছে, একটা কানেকশন আছে, সেইটা ছবিটা দেখলেই বোঝা যাবে। কারণ এই বিশেষ করে প্রথম লাইনটা, তোমার ঘরে বসত করে কজন, এইটা একটা ডিরেক্ট রেফারেন্স আছে। এবং সেই জায়গা থেকে আমি যেহেতু গল্পটা জানি, তাই মানে আমার কাছে খুবই অ্যাপ্ট মনে হয়েছে গানটা। এবং অপূর্ণা খুব সুন্দর গেয়েছে, এবং ভবিষ্যতে এর মেল ভার্সানও আসবে, যেটা বললো সুজিতদা। তো আমি ওয়েট করে আছি ওটা শোনার জন্য। সৌত্রকে অনেক অনেক শুভেচ্ছা নতুন ছবির জন্য, আর অবশ্যই আগামী দিনের জন্য। আর আপনারাও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন ব্রেক স্টুডিওজ ইন্ডিয়া।